আচ্ছা, আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন গ্রাফ চার্ট। এই যে ইনফোগ্রাফিক ডিজাইন বা গ্রাফ চার্ট, এই যে ডিজাইন গুলা মূলত আমরা ইলাস্ট্রেটরের চেয়ে সবচেয়ে বেশি কাজ করি হচ্ছে পাওয়ার পয়েন্টের মাধ্যমে। হ্যাঁ, পাওয়ার পয়েন্টে এই ধরনের ডিজাইন গুলো বেশি করা হয়ে থাকে প্রেজেন্টেশনের জন্য, বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক এবং গ্রাফ চার্ট। আচ্ছা, আমরা যদি দেখি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা যদি ওপেন করি, এখান থেকে দেখেন সবাই পাওয়ার পয়েন্ট ব্যবহার করতে পারেন তো? না স্যার। পারেন না? না, পারতে হবে। গ্রাফিক্স ডিজাইনের শোনেন, এই যে পাওয়ার পয়েন্টও কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই পাওয়ার পয়েন্টটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইনের একটা অংশ। এটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইন একটা সফটওয়্যার। এটার মাধ্যমে আমরা যে ডিজাইন করি, আমরা যে প্রেজেন্টেশন তৈরি করি, সেই প্রেজেন্টেশনটাও কিন্তু গ্রাফিক্স ডিজাইনেরই অংশ। হ্যাঁ, যেহেতু এখানেও টেক্সট, কালার, শেপ, হ্যাঁ, এগুলো থাকে, সেহেতু এটাও গ্রাফিক্স ডিজাইন। তো অবশ্যই পাওয়ার পয়েন্টও পারতে হবে। পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করে কোথাও প্রেজেন্টেশন দেওয়া, এটাও তো একটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিবেন। একজন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে গেলে ক্লায়েন্টের প্রজেক্ট সম্পর্কে তার সাথে নেগোসিয়েশন করার পর আপনি কি প্রসেসে কিভাবে কাজ করবেন, কোনটা কখন কিভাবে আপনি শেষ করবেন, এইটার একটা সুন্দর প্রেজেন্টেশন, এবং আপনি কি কি করবেন, কিভাবে করবেন, কোন ওয়েতে এই কাজটা করবেন, সবকিছুর ডিটেলস একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে আপনি যদি ওইটা ক্লায়েন্টকে উপস্থাপন করতে পারেন, ক্লায়েন্টকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনি আসলে এই কাজটা কিভাবে সম্পন্ন করবেন, কোন ওয়েতে কাজ। মাইক্রোফোন গুলো আপনারা যখন ক্লাসে জয়েন করেন, মাইক্রোফোন গুলো অফ করে তারপরে জয়েন করেন। অডিও ভিডিও দুইটাই অফ করে তারপরে ক্লাস জয়েন করবেন। এগুলো আপনাদের বুঝতে হবে। তো আমি কথা বলতেছি, আপনারা মাইক্রোফোন অন করে আসছেন, মাইক্রোফোন গুলো অফ করবেন। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের দক্ষতা না থাকলে আপনি যে কোনো ক্ষেত্রে, এটা শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিং সেক্টরে না, সব ক্ষেত্রেই আপনাকে কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রেজেন্টেশন দেওয়াটাও পারতে হবে। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। তো যেটা বলতেছিলাম, ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা যদি কোনো ক্লায়েন্ট, সেটা অফলাইন ক্লায়েন্ট হতে পারে, অনলাইন ক্লায়েন্ট হতে পারে, যে কোনো ক্লায়েন্টই হোক না কেন, আমরা যখন একটা ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিতে যাবো, সেই ক্লায়েন্টকে কিভাবে কাজ দিব, কিভাবে কাজ করব, কোন প্রসেসে যাব, হ্যাঁ, কি কি বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করবো ডিজাইনে, হ্যাঁ, কি কোন কোন রিলেটেড কি ধরনের ডিজাইন দিব, এটার বাজেট কোনটার কত হবে, এই সব কিছু ডিটেলস A to Z সবকিছু সুন্দর একটা প্রেজেন্টেশন থাকা দরকার। ক্লায়েন্টকে সুন্দর করে প্রত্যেকটা স্লাইডের মাধ্যমে প্রেজেন্টেশন দিয়ে তাকে বোঝানো উচিত যে আমি এই ব্যাপারটা এভাবে শেষ করব, এবং আপনার কাছ থেকে প্রত্যেক আইটেমের জন্য এই পরিমাণে চার্জ করব। তারপরে আমার কাজের প্রসেসটা হবে এরকম, আমি আপনাকে প্রথমে একটা ড্রাফট দিব, ওখান থেকে আপনি দেখার পর আপনি যদি মনে করেন কোথাও সংশোধন দরকার, দেন আমি আবার সংশোধন করব। এরপরে এই যে বিষয়গুলা, সব বিষয়গুলা সম্পর্কে সুন্দরভাবে একটা একটা স্লাইড থাকা উচিত। এটার মাধ্যমে প্রেজেন্টেশন যদি আপনি ক্লায়েন্টকে দেন, ক্লায়েন্ট তখন কি করবে, ক্লায়েন্ট আপনাকে স্মার্ট ভাববে। ক্লায়েন্ট ভাববে যে আপনি খুবই স্মার্ট এবং খুবই প্রফেশনাল। হ্যাঁ, এটা সবাই করে না, সবাই এই ধরনের কাজ করে না, যার কারণে আপনি এই ধরনের প্রেজেন্টেশনের মাধ্যমে একজন ক্লায়েন্টের কি করতে পারবেন, ক্লায়েন্টকে কনভিন্স করার একটা কৌশল অবলম্বন করতে পারেন। ঠিক আছে? তাহলে এই যে ইনফোগ্রাফিক ডিজাইনটা, আমি ইনফোগ্রাফিক ডিজাইন নিয়ে যদি একটু আপনাদেরকে দেখাই, সার্চ দিলাম
ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক ডিজাইন বলতে ইনফরমেশন বেস ডিজাইন। হ্যাঁ, যে ডিজাইনের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ইনফরমেশন থাকবে, সেইটা কোন প্যাটার্নে কোন ক্যাটাগরিতে আপনি প্রেজেন্টেশন করতেছেন সেইটার যে ডিজাইনটা সেটাকে বলতেছি ইনফোগ্রাফিক ডিজাইন। আমরা যদি এখানে দেখি, এই যে আমি সার্চ করছি, এই যে দেখেন বিভিন্ন ধরনের ডাটা, এই যে এইভাবে প্রেজেন্টেশন করাটা কেউ বলতেছে ইনফোগ্রাফিক ডিজাইন। এই যে এটা, এই যে এটা একটা ওয়ে। তারপরে আমরা ওই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে জানতে গেলে দেখছি এরকম ধরেন ব্যানার লাগানো থাকে, আমরা দেখি যে কোথায় কি আছে, কোথায় কোথায় কি পাওয়া যায়, এই বিষয়গুলো এভাবে সুন্দর করে এই যে প্রেজেন্টেশন দেওয়ার যে ব্যাপারটা, এইটাকে বলে হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। বুঝতে পারছেন? এই ইনফরমেশন ইনফরমেশনের উপর ভিত্তি করে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন সিস্টেমে আমরা যখন একটা প্রেজেন্টেশন তৈরি করি, একটা আম, কি বলে, একটা সুন্দর ভিজুয়াল যখন আমরা তৈরি করি ইনফরমেশন গুলাকে নিয়ে, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন ইনফোগ্রাফিক ডিজাইন। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? অনেকটা ডাটা অ্যানালিসিস বা ডাটা নির্দেশনা দেওয়ার যে একটা ব্যাপার, সেটাকে আমরা বলতেছি ইনফোগ্রাফিক ডিজাইন। এই যে ডিজাইন গুলা, এটা যদি সিঙ্গেল কোনো পেজ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে ইলাস্ট্রেটরে খুব সহজে কিন্তু বুদ্ধি করে এই কাজগুলো করতে পারেন। এগুলো কাজে ভালো ডিমান্ড আছে। হ্যাঁ, এই কাজগুলো আপনি করতে পারবেন। শাটার স্টক, এগুলো কিন্তু মাইক্রোস্টক মার্কেট প্লেসেই সবচেয়ে বেশি এই ধরনের ইনফোগ্রাফিক ডিজাইন গুলা দেওয়া আছে। সবাই কিন্তু এখান থেকে সেল করতেছে। আপনিও চাইলে এই ধরনের প্যাটার্ন তৈরি করে ডেমো দেখেন, এগুলো কিন্তু ডেমো প্যাটার্ন। এই যে লরি গিবসন থেকে টেক্সট রেখে ওরা কিন্তু জাস্ট সিস্টেমটা এখানে ইউজ করছে। হ্যাঁ, এইটা যদি এডিটেবল ফাইল কাউকে দেওয়া হয় তাহলে কি করতে পারবে, ওই ব্যক্তি এই টেক্সট গুলো তার মতো করে এডিট করতে পারবে এবং এইখানে তাদের প্রয়োজন অনুযায়ী আইকন গুলো ইউজ করতে পারবে। বুঝতে পারছি? তো এটা একটা প্যাটার্ন, এটা একটা টেমপ্লেট। এই ধরনের টেমপ্লেট ডিজাইন করে আপনি মার্কেট প্লেসে রাখতে পারেন। এটা এটা একটা টেমপ্লেট, এটা বানায় রাখছে। আপনিও যে এরকম টেমপ্লেট বানায় মার্কেট প্লেসে রাখতে পারেন। এখানে দেখেন লরি নিউশন থেকে ডেমো টেক্সট হিসেবে ব্যবহার করছে। জাস্ট এখানে বিশেষত্ব হচ্ছে এইখানে এই যে আইকনিক যে ডিজাইন গুলো, হ্যাঁ, এই ডিজাইন গুলো হচ্ছে এখানকার মূল আকর্ষণ। তাহলে এইগুলা পারা কিন্তু, এই কাজগুলো করা কিন্তু খুব একটা কঠিন কাজ না, জাস্ট শেপ ম্যানিপুলেট করা। হ্যাঁ, বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের শেপ বিভিন্ন ভাবে উপস্থাপন করার যে ভঙ্গি, সেটি হচ্ছে ইনফোগ্রাফি। ওকে, সবাই বুঝতে পারছি? তো এই কাজটা পাওয়ার পয়েন্টে কেন আমি বললাম, দেখেন পাওয়ার পয়েন্টেও কিন্তু আমরা চাইলে এই ধরনের ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারি। কিভাবে করতে পারি? ধরেন এটা একটা স্লাইড, এই স্লাইডের মধ্যে আমি এটা চাচ্ছি না, এটাকে ডিলিট করে দিলাম। এইখানে দেখেন ইনসার্ট, ইনসার্ট থেকে দেখেন স্মার্ট আর্ট আছে। এই স্মার্ট আর্টের উপরে যদি ক্লিক করেন, এইখানে এবার দেখবেন অনেকগুলো অপশন আছে। এই দেখেন, বুঝছেন? এখানে কিন্তু টেমপ্লেট করা আছে, এটা 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 এভাবে দেখেন অনেকগুলো টেমপ্লেট এখানে রেডি করা আছে। আমরা চাইলে এইগুলো ক্লিক করে খুব সহজে আমরা আমাদের ডিজাইন করতে পারি। এগুলো ডিফল্ট, এগুলো কিন্তু সব ডিফল্ট। ওকে দিলাম, এই দেখ চলে আসছে, চলে আসছে। এখন আমরা হচ্ছে আমাদের মতো করে এখানে টেক্সট লিখে দিতে পারবো। এই যে, দেখছেন? এখানে লিখবেন সহজ না? দেখেন এখানে লিখলাম, তারপরে হচ্ছে এখানে লিখলাম, কত সহজ। টেমপ্লেট অনেকটা ক্যানভার মতো। হ্যাঁ, সব রেডি করা আছে, জাস্ট আমাদেরকে শুধু কাজ করতে হবে।
নিজেদের মতো করে। এরপর আবার আমরা চাইলে কিন্তু এই যে শেপ, সেই শেপ গুলাকেও কিন্তু কাস্টমাইজ করতে পারি। এই দেখেন এখানে বিভিন্ন স্টাইল, বুঝছেন? এই যে দেখেন আবার বিভিন্ন স্টাইলে আছে। এরপরে হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল এই যে কালার আছে এখানে, কত কিছু করা যায়। এইগুলা থেকেও আমরা চাইলে এভাবে এডিট করে আমরা আমাদের মতো করে কাজ করতে পারি। সবাই বুঝতে পারছি? তারপরে এখানে দেখেন আরেকটা স্লাইড যদি নেই, ভিউ স্লাইড নিলাম, ওই স্লাইডের মধ্যে ধরেন ইনসার্ট থেকে স্মার্টার থেকে চলে আসবো। এখানে just click দিয়ে করবো। ঠিক আছে? এইভাবে আমরা আমাদের কাজ করতে পারবো। এই দেখেন, কত কিছু করা যায়। এইভাবে আমরা আমাদের ইনফরমেশন গুলা প্রেজেন্টেশনের মাধ্যমে, মানে স্লাইডের মাধ্যমে এইভাবে শেষ করতে পারি। বুঝছেন? তাহলে এইভাবে এই যে ডিজাইন গুলো করা, এগুলোকে বলতেছি ইনফোগ্রাফিক ডিজাইন। বিষয়টা ক্লিয়ার সবাই? এখন এই যে এই কাজগুলো আমরা চাইলে কিন্তু ইলাস্ট্রেটরে আমরা আমাদের মতো করে, এগুলো তো ডিফল্ট শেপ, বাট আমরা কিন্তু চাইলে আমাদের মতো করে এগুলোকে নিয়ে কাজ করতে পারি। এগুলো কাস্টমাইজ করা যায়। এরপরে গ্রাফ চার্ট যদি আমরা দেখি, আরেকটা স্লাইড নিলাম, এই দেখি গ্রাফ চার্ট দেখি এই চার্ট, বিভিন্ন এই যে লাইন, এটা হচ্ছে কলাম স্টাইলে, লাইন স্টাইল, পাই, বার, এরিয়া, এরকম বিভিন্ন ধরনের আছে। এইগুলা ইউজ করে আমরা সুন্দর করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এখানকার এই যে বিষয়গুলো, এগুলাকে বলতেছে আসলে ইনফোগ্রাফিক ডিজাইন। সবাই আজকে ক্লাসে, তাই না? থেকে নাই? মিস্টার আছি। হুম, এই ধরনের এরকম কাজ, এই যে সব একই রকম কাজ, জাস্ট এইটা বানাবেন আর হচ্ছে এইগুলো একটা বানাইলে সব হয়ে গেল। খুবই সহজ কাজ। ইলিপ শেপ নিলাম, এই ইলিপ শেপ বানাইলাম, কালারটা এখান থেকেই দিলাম, আবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটু বড় করে দিলাম, এর কালারটা দিব এটা। এরপরে আবার এটাকে ওই শেপে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, কালারটা আপাতত দিই। এরপরে আচ্ছা, এইভাবে না, আমরা একটা কাজ করি এই প্রসেসে না, আমি সবসময় কাজ করবো হচ্ছে সবার পিছনে লেয়ারটা নিয়ে, হ্যাঁ, এটা পরে সবসময় পিছনে লেয়ার নিয়ে কাজ করতে হবে।
এইটাকে দেখেন আমি এই জাস্ট এই যে শেপটা আছে শেপটাকে যদি সেপারেট করি, এটাকে আমি রোটেট টুল ব্যবহার করব। আপনার রোটেট টুল ব্যবহার করছেন কখনো? একটা শেপকে কিভাবে আমরা রোটেট করতে পারি, ঘোরাতে পারি, কপি করতে পারি। এই দেখেন, জি স্যার। এই যে অবজেক্টটা তৈরি করলাম সেই অবজেক্টটাকে সিলেক্ট করে জাস্ট রোটেট টুল নিচ্ছি, নিয়ে এই সেন্টারে ক্লিক করবো। সেন্টারে যখন সিলেক্ট করবো জাস্ট অল্টার চেপে। অল্টার চাপ দিয়ে ধরলে দেন এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো সেটা দেখা যাবে। এখানে হচ্ছে একটা দুটো তিনটা, তারপরে টোটাল হচ্ছে চার, এক দুই তিন চার, চার চার আট। তাহলে এখানে আমরা জানি যে একটা বৃত্তের কোণ হচ্ছে 360 ডিগ্রি। ভাকার। 360 ভাগ 8 দিয়ে কপি, এরপরে কন্ট্রোল হয়ে গেল। বুঝছেন? জি স্যার। এইবার আমরা যদি সবগুলোকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আলাদা করি, এই তো হয়ে গেল। জাস্ট সবগুলোকে সেপারেট করে ফেললাম। বুঝছি? জি স্যার। এইবার এই প্রত্যেকটা কালার চেঞ্জ করে দিলাম। এই কালার রিপিট হয়ে গেছে। গ্রুপ করে ফেললাম। হ্যাঁ, গ্রুপ করে দিলাম। দেন হচ্ছে এরপরে আমরা আবার শেপ দিব। কালারটা দিব। এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। কালারটা হোয়াইট। এবার সবগুলোকে অ্যালাইন করি। এই অ্যালাইনমেন্ট টুল পারেন? অ্যালাইন টুল সবাই অ্যালাইন টুল জি পারেন? স্যার, জি স্যার, জি পারি। স্যার। দুই দিক থেকে সেন্টার হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন করে দিলাম, সেন্টার লাইন। এরপরে এখানে আরো আছে, আমরা যদি কন্ট্রোল সি, কন্ট্রোল বি বড় করে দিলাম, দিয়ে এটাকে লাল করে দিলাম। হয়ে গেল। হয়ে গেল। এটা একটু যদি একটু দিই। এই দেখুন এখানে এইটাকে সিলেক্ট রেখে আমরা সেন্টার পয়েন্ট এই বৃত্তটাকে, কারণ আমরা তো এই বৃত্তের চারপাশে ঘোরাবো, আমরা এই বৃত্তটাকে সেন্টার পয়েন্টে এই যে অর্ডারতে ক্লিক করলাম, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করলাম। এরপরে কন্ট্রোল ডি, এই যে হয়ে গেল। সহজ না? জি স্যার। এরপরে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে দিতে হবে।
যে কালারটা যেটার সাথে সেটা সাথে থাকবে। এরপরে নাম্বারিং করতে হবে, তাই তো? আমি নাম্বার লিখতে এখানে এইভাবে। এইটাকে যদি আমি আবার একটু দিই, কপি কন্ট্রোল ডি, এই উল্টাপাল্টা হয়ে গেছে না? প্রতিটি কাটার মতো ঠিক করতে হবে জি স্যার। এগুলাকে এখন আবার আমরা একটা একটা করে ইন্ডিভিজুয়াল মানে ম্যানুয়ালি না বাঁকায় আমরা চাইলে অন্যভাবে বাঁকাইতে পারি। যেমন হচ্ছে অবজেক্ট ট্রান্সফর্মিস, এখানে আসলাম, এখানে এসে ডিগ্রি 45 ডিগ্রি দিলাম, দিয়ে ওকে দিলাম, একটা ঘুরছে, এটাকে আমরা শিফট ধরে বাদ দিব। তারপর আবার কন্ট্রোল ডি চাপ, এই দেখেন এটা ঘুরছে, এটাকে আবার মাইনাস করে দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, স্যার বিষয়টা কি আবার একটু দেখাবেন? জি স্যার, আরেকবার দেখায় দেন আমাদেরকে। না জানলে ম্যানুয়ালি করতে হয়, আর জানলে করতে পারে, তাহলে অ্যালাইনমেন্টে সুন্দর হবে। আমি যেটা করলাম সেটা হচ্ছে, আবার দেখেন আমি আগে রোটেট করছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করছি, কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে কপি করছি, ঠিক আছে। এইটা করার পরে যেহেতু লেখাগুলা আহ মানে লেখা এটার সাথে সাথে লেখাগুলো ঘুরছে বাড়ছে, সেহেতু আমি লেখাগুলোকে আবার সোজা করার জন্য এই যে লেখাগুলো বাঁকা অবস্থায় আছে এই লেখাগুলোকে সিলেক্ট, এটা বাঁকা অবস্থায় নেই, এই জন্য এটাকে সিলেক্ট করবো না। এরপরে আমরা চলে যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইজ, অথবা কিবোর্ড শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল ডি, এটাতে আসলাম। এটাতে আসার পরে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে দেখেন এটা ঘুরে গেছে। হ্যাঁ, মানে তার মানে কি প্রত্যেকটাই মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঘুরবে, মানে ঘুরতে থাকবে। ও 45, ও কম বাঁকা ছিল এই জন্য ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলেই ওকে হয়ে গেছে। ও হচ্ছে 90 ডিগ্রি লাগবে। হ্যাঁ, তারপরে ওর হচ্ছে 135 ডিগ্রি লাগবে, এভাবে ঘুরতে থাকবে। আমরা এই যে 45 ডিগ্রি দিচ্ছি দিয়ে ওকে দিলাম, ওকে দিই, এই যে তার মানে এটা ঘুরে গেল। তাহলে এটা যেহেতু ঘুরে গেছে তাহলে এটাকে আমার আর ঘুরানো যাবে? এটাকে আর ঘুরানো যাবে না, যেহেতু এটাকে আর ঘুরাবো না সেহেতু এই সবাই কিন্তু সিলেক্টেড আছে। হ্যাঁ, এই পরোটাই সবকটা সিলেক্টেড, তাহলে আমাকে এটাকে ডিসিলেক্ট করে দিতে হবে। এখন এইটা ডিসিলেক্ট করতে গেলে শিফট ধরে এর উপরে ক্লিক করলেই ওর ডিসিলেক্ট হয়ে গেল। এখন এই যে বাকি যারা সিলেক্টেড আছে এদেরকে নিয়ে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি তে হচ্ছে ডুপ্লিকেট, মানে একই কাজ রিপিট করবে।
তাহলে আবার 45 ডিগ্রি এটা ঘুরলো, এবার এটা সোজা হয়ে গেছে, আবার শিফট ধরে এটাকে মাইনাস করে দিলাম, আবার কন্ট্রোল ডি, এইভাবে একটা একটা করে ঘুরতেই থাকবে, কন্ট্রোল ডি চাপতেই হবে। এই যে, মানে স্যার বিষয়টা এরকম যে আমি আনসিলেক্ট করব আর ক্লিক করব নাকি স্যার? হুম, এই হয়ে গেল। পরে এটাকে আর আনসিলেক্ট করে স্যার কন্ট্রোল ডি। হ্যাঁ, মন একটু ম্যানুয়ালি ঠিক করে নেবেন, হ্যাঁ, যদি কম বেশি থাকে একটু ঠিক করে নেবেন এগুলা। স্যার যেটা সাইডে কাটা আছে এটা কি অ্যালাইনমেন্টের মাধ্যমে কাটা? কোনটা? সাইড বলতে যে স্যার রঙের ইগালা ক্লকের ছোট ছোট কোনগুলা? সাদা সাদা স্যার যেখানে হয়েছে না এগুলা নাম্বার। জি স্যার। মানে এগুলো কাটা আছে কিনা, এগুলো কাটা, তার পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো এই জন্য হোয়াইট ও দেখাচ্ছে। আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দিলে ওটা ওরকম দেখাবে। ও আচ্ছা স্যার। এটা হয়ে গেছে। এখানে যদি এরকম শ্যাডো দিতে চান, তাহলে এই যে এই শিফটের উপরে ক্লিক করলাম, ইফেক্ট, ইফেক্ট থেকে স্টাইলিশ, স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডো, এই ড্রপ শ্যাডো চলে আসলো। এটার ঘনত্বটা আমরা ধরেন 50% দিলাম, এই হালকা হয়ে গেল, এটাকে একটু এক্সটেন্ড করে দিলাম, এবার ব্লার করে দিলাম, এই যে, হয়ে গেছে না? জি স্যার। এই যে, এবার এটা মুক্ত লাগছে। হয়ে গেল, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ও নাম্বার গুলো এডিট করে নিই, নাম্বার গুলো এডিট করে নেবেন, হ্যাঁ, আমি আর নাম্বার এডিট করলাম না, জাস্ট ডাবল ক্লিক দিলেই হবে, এই যে ডাবল ক্লিক দিবেন আর নাম্বার গুলো চেঞ্জ 1 সেকেন্ড 0, এই যে, এই 5 6 7। এরপরে এইগুলো একটা বানিয়ে নিলে যেমন আমরা যদি বানাই এটা, এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, এটা রাউন্ড করে দিলাম, এবার এইটাকে আমরা অফসেট পাথ থেকে এই যে বড় করে নেব। দেখেন, অফসেট পাথ দিয়ে যদি বড় না করি তাহলে কি ঝামেলা হতে পারে একটু দেখাই আমি। কালার দিলাম, আর এটা হচ্ছে হোয়াইট। মিলবে না স্যার, ওলট পালট হয়ে যাবে স্যার। হ্যাঁ, এই ধরনের শেপ, স্কোয়ার শেপ ছাড়া, স্কোয়ার শেপ ছাড়া আপনি যদি এরকম লম্বাটে উপর থেকে হরিজন্টালি লম্বা বা ভার্টিক্যাল লম্বা বা অন্য আকৃতির শেপ, এইগুলাকে মানে অসম শেপ যেটা, হ্যাঁ, উভয় পাশে সমান না, এই ধরনের অসম শেপ, মানে চারপাশে সমান না, এই ধরনের শেপ যদি থাকে, সেই শেপ গুলাকে আমরা যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, করার পরে এটা, এটাকে যদি আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটাকে বড় করলাম, এই দেখেন, এটা কি সময় হয়েছে? না। না স্যার, না স্যার। এই জন্যই আমি হচ্ছে এই ধরনের অসমান যদি কোনো শেপ হয়, কোনো অবজেক্ট হয় যেটা উভয় পাশে মানে চারপাশে সমান না, এই ধরনের শেপ হলে আমাকে অবশ্যই ওই সমান তালে কপি করতে গেলে অফসেট পাথ করতে হবে, ঠিক আছে? দেখেন আমি এটা অফসেট পাথ দিয়ে করছি, সব দিকে সমানভাবে বড় হয়েছে, তাই না? বাট এটা কিন্তু কন্ট্রোল সি কন্ট্রোল বি বা কন্ট্রোল এফ দিয়ে করলে এরকম হবে, কম বেশি হবে, ঠিক আছে? তখন এটা মিলাইতে পারবেন না, তাহলে অবশ্যই কি করতে হবে, আমাকে অফসেট পাথের মাধ্যমে কপি করতে হবে, বড় অথবা ছোট। ক্লিয়ার?
স্যার শিফট চেপে করলেও সমানভাবে বড় হবে না? না, হবে না। এটাই যদি এখন আমি শিপ, এই দেখেন শিপ চাপ দিয়ে বড় ছোট করলাম, এটা কি হইলো? এই দেখেন, না ঠিক আছে। বাট ওটা যদি আপনি ওই জমি মাপার মতো যদি মাপেন, তাহলে আবার সব মিলবে। হ্যাঁ, ওই মানে আপনি যে পরিমাণে বড় করছেন ওটা দেখবেন যে মিলছে, মানে বড় হচ্ছে, চারপাশে রেশিও ঠিক আছে, বাট এটা হচ্ছে হবে না। এবার দেখেন এটা স্যার এক্ষেত্রে শিফট অল্টার সেভ সেভ ধরলো কি হবে নাকি হবে না? হবে না। এখন এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল বানাইছিলাম, মনে আছে? এই যে অ্যারো বাটন দিয়ে ডাউন অ্যারো চাপ দিলে এই যে ট্রায়াঙ্গেল হয়ে যায়। এরপরে আমরা এই ট্রায়াঙ্গেলটাকে যদি একটু রোটেট করি, এই রোটেট করলাম, এই যে হয়ে গেল না? এই হয়ে গেল। এবার এখানে একটা লাইন ড্র করলাম, তারপরে এটাকে স্কেল দিলাম, এটা হচ্ছে ড্যাশ লাইন হবে। এবার হচ্ছে এপাশে টেক্সট, এপাশে আইকন। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. বাকি লেখাগুলো আমি আর লিখলাম না, এটাকে নিয়ে এসে জাস্ট চ্যালেঞ্জ কোথায় বলেন তো? কাজ করাতে চ্যালেঞ্জ হচ্ছে শেপ গুলাকে ম্যানিপুলেট করা, বিভিন্ন আকৃতির শেপ তৈরি করতে পারা, তাই না? জি স্যার, প্রচুর প্যারাদায়ক একটা। আইটেমগুলো কোথা থেকে আনবো? হয়ে গেছে। তাহলে এই যে এটাকে এই পাশে শেপ ডলটা ধরে কপি করলাম, এটাকে রিফ্লেক্ট করে দিলাম। এই তো হয়ে গেল। এখন শুধু কালার গুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এই বিদেশের কালার হবে। কিভাবে দেখেন, আমি কিন্তু এটা আমার এটা গ্রুপ করা আছে, আমি যদি গ্রুপ অবস্থায় এটার কালার চেঞ্জ করে দিলে সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে না? জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে? আমি স্পেসিফিক এই শেপের কালার চেঞ্জ করতে যাচ্ছি, দুইটা শেপ, এই যে ট্রায়াঙ্গেল আর হচ্ছে পিছনের এই জিনিসটা, মানে পিছনের হচ্ছে শেপটা, এই দুইটার কালার চেঞ্জ করতে গেলে যেহেতু গ্রুপ অবস্থায় আছে আমাকে অবশ্যই এটার উপর ডাবল ক্লিক আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, না আনগ্রুপ না, আনগ্রুপও করতে হবে না। আমি আনগ্রুপ করছি, এটা আনগ্রুপ করি নেই। জাস্ট ডাবল ক্লিক করবেন, আইসোলেটেড সিলেকশন, এই ডাবল ক্লিক দিবেন, এরপরে সিলেক্ট করবেন, এই দেখেন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? আনগ্রুপ করতে হবে না, এই যে সিলেক্ট হয়েছে, শিফট ধরে এই যে সিলেক্ট করলাম, এই দুইটা সিলেক্ট করলাম। এবার হচ্ছে কালারটা এখান থেকে চেঞ্জ করে দিলাম, দেওয়ার পরে এই দেখেন আইসোলেটেড এখানে হয়েছে, এই জায়গাটাতে ক্লিক করলে গ্রুপ থেকে যাবে, এই দেখেন। আমি এটা আনগ্রুপ করিনি, বুঝছেন বিষয়টা? এটা এটা জি সবাই স্যার। জানেন। স্যার নির্দিষ্ট আমরা স্যার যদি কোনো ওই একটা গাইড। স্ট্রোক আর হ্যাঁ,
স্যার আমরা যদি স্ট্রোক আর হচ্ছে ট্রায়াঙ্গেলটা দুইটা একত্র মানে করে হচ্ছে করতাম, পাথ ফাইন্ডার থেকে যদি ইউনিট করে দিতাম তাহলে তো আর আলাদা আলাদা হতো না। পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিতাম। ও, এই দুইটা? জি স্যার। হ্যাঁ, করে দিতে পারতেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। সেট বিল্ডার দিয়ে জোড়া দিলে হবে না? শেপ বিল্ডার দিয়ে, হ্যাঁ দেন, গুড। এই তো মেলা বুদ্ধি আছে আপনার মাথায়, আপনাদের মাথায়। এবার এমন তালা আসলো। ও, এটাতে গ্রেডিয়েন্টটা ধরতেছে, এটা ধরতেছে। ঠিক আছে। এইটা এইভাবে কালার চেঞ্জ করে নিয়ে তারপরে কপি করলে হয়ে গেল। এইটাকে নিয়ে আসি। ওকে, ইয়া, আগের গুলো ডিলিট করে দিলাম। ওমা, কালার কি চেঞ্জ আলাদা আলাদা? তো ডাবল ক্লিক করলেই সিলেকশন করা যায়। এই তো হয়ে গেল। বাকিগুলো টেক্সট আর আইকন বসালে হয়ে যাবে। পারবো? স্যার পারবো। অবশ্যই। আচ্ছা, তাহলে ইনফোগ্রাফিক নিয়ে আমি আর তেমন কিছু, আমি জাস্ট একটু এক্সপ্লেন করলাম যে আসলে কিভাবে কি এগুলা, এই যে এগুলাই হচ্ছে গ্রাফ চার্ট, এগুলা কি বলে ইনফোগ্রাফিক ডিজাইন, এগুলো হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। বিভিন্ন প্যাটার্নের ডিজাইন আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে কাজ করবেন এবং এই প্যাটার্ন গুলা, এই ধরনের ইনফোগ্রাফিক কিছু শেপ টেপ করে এভাবে একটা প্রেজেন্টেশন, মানে একটা স্লাইডের, ইন্ডিভিজুয়াল স্লাইডের প্রেজেন্টেশন করে আপনি চাইলে কিন্তু এগুলা বিভিন্ন ধরনের স্টক মার্কেটে সেল করতে পারেন। যেমন এগুলো কিন্তু স্টক মার্কেটেই রাখা আছে। দেখেন এই যে শাটার স্টক, এই যে শাটার স্টক দেওয়া আছে। এই দেখেন শাটার স্টকে কত, দেখছেন? মানুষ দিয়ে আছে যে লাভ সেল পাবেন, কত ধরনের। তার মানে কি, আপনি যা পারেন, যা করবেন, যা খুশি, আপনার যা খুশি আপনি তাই বানাবেন, বানায় সেগুলোকে সুন্দরভাবে স্টক মার্কেট প্লেস গুলোতে আপনি চাইলে দিয়ে রাখতে পারেন। এগুলাতে ডাউনলোড, অবশ্যই এগুলোতে ডাউনলোড আছে, এগুলোর ভালো চাহিদা আছে। কারণ অনেকে প্রেজেন্টেশন বানায়, অনেকে হচ্ছে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক ওদের প্রয়োজন পড়ে। হ্যাঁ, আপনি চাইলে এই কাজগুলো করে রাখতে পারেন। আর অনেক ডাউনলোড হবে এগুলা, ভালো চাহিদা থাকে এগুলো, বুঝতে পারছেন? স্যার আইকন গুলোর কথা বললেন না যে কোথা থেকে আনবো? আইকন গুলা, আইকন গুলা বানাতে গেলে তো সময় লাগবে, আপনি আইকন গুলা কপি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে লাইন আর আইকন, এই যে, এই। আচ্ছা, আপনারা ইমেজ ট্রেস পারেন? জি স্যার পারি। ইমেজ ট্রেসের ক্লাস আছে কোয়ালিটি নাই? ইমেজ ট্রেসের জন্য ইন্ডিভিজুয়াল ক্লাস থাকার কথা। আচ্ছা, থাকলে কালকে আমরা হচ্ছে, কালকে আমাকে একটু মনে করাই দিবেন, হ্যাঁ? কালকে আমরা হচ্ছে ইমেজ টেস্টটা, আমি ইমেজ টেস্টের উপরে ভালো, মানে কালকে একটা ক্লাস দিই,
ঠিক আছে, ওইটা দিব। সেই সাথে হচ্ছে যে এই যে রুটের রিফ্লেক্ট তো আমরা আজকেই করলাম, রোটেটরের কাজ, স্যার রিফ্লেক্টরের ইমেজ কাজ ট্রেসের কাজ তাহলে এখানে নাই স্যার। না, এখানে দেখতেছি না। যদি না থাকে আমরা কালকে এটার উপর ক্লাস করবো, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, ইমেজ টেস্ট পারাটাও খুব ইম্পর্টেন্ট। ওকে স্যার অনেকে ইমেজ টেস্ট করতে পারে না ঠিক মতো, আমরা কালকে ইমেজ টেস্ট করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক সেকেন্ড ওয়েট করেন।